আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সব অনেক ভালো আছেন। আজকে আপনাদের নিয়ে আসলাম হলো টেকনো পোভা সিরিজের নতুন একটা ফোন, সেটা হলো টেকনো পোভা কার্ভ 2, অর্থাৎ আমাদের হাতে থাকা এই মোবাইলটা। এই ফোনটা নিয়ে কয়েকদিন আগে আমরা শর্টস একটা ভিডিও করেছিলাম, সেখানে টুকটাক ফোনটার ব্যাপারে আলোচনা করেছিলাম। বাট আজকে এই ফোনটা ইউজ করতে যে আমাদের ওভারঅল এক্সপিরিয়েন্স কেমন ছিল, ফটোগ্রাফি বলেন, গেমিং বলেন, তার সবকিছু নিয়ে ইন ডিটেলস আলোচনা করবো। তো চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। মোবাইলটার বক্স কন্টেন্টে রয়েছে ইউজার ম্যানুয়াল, সিম ট্রে ইজেক্টর, ব্যাক কেস, 45 ওয়াটের চার্জার, ইউএসবি টাইপ সি চার্জিং কেবল এবং টেকনো পোভা কার্ভ 2 5G মোবাইলটি। এই মোবাইলটার ডিজাইন এবং আউটলুকের কথা বলতে গেলে ফোনটা মূলত একটা কার্ভ ডিসপ্লেওয়ালা ফোন। তার পাশাপাশি ব্যাক প্যানেলে ইন্টারস্টেলার মুভির যে স্পেস শিপটা রয়েছে, ঠিক তার থেকে অনুপ্রাণিত হয়ে আসা একটা ডিজাইন রয়েছে, যেটা দেখতে একটা অ্যাস্থেটিক ফিলও দেয়। তার পাশাপাশি ক্যামেরা হাউসটা খুব সুন্দর। তার মধ্যে নিচে যে একটা ক্যামেরার মতো দেখতে পাচ্ছি, এটা হলো ইনফ্রারেড সেন্সর, এবং ইনফ্রারেড সেন্সর দিয়ে আপনি আপনার বাসার এসি থেকে শুরু করে টিভি এগুলা কিন্তু অন অফ বা ইউজ করতে পারবেন। তার পাশাপাশি এই মোবাইলের ডিসপ্লেতে রয়েছিল কর্নিং গরিলা গ্লাস 7i এর প্রোটেকশন। এর পাশাপাশি মোবাইলটার থিকনেস হলো 7.42 মিলিমিটার, অর্থাৎ বেশ চিকন, এবং তার পাশাপাশি এর ওয়েট হলো 195 গ্রাম। এছাড়া এই মোবাইলটাতে রয়েছিল IP64 ওয়াটার এবং ডাস্ট রেসিস্ট্যান্ট সার্টিফিকেট। তার পাশাপাশি মোবাইলটা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের পজিশন আমাদের কাছে ঠিকঠাক জায়গায় রয়েছে বলে মনে হচ্ছে, এবং টাচ করার সাথে সাথে আনলক করছিল। দেন এই মোবাইলটা যদি আমি ইউআই এক্সপিরিয়েন্সের কথা বলতে চাই, টেকনো পোভা সিরিজে আমরা এর আগে দেখেছিলাম যে তাদের নিজস্ব একটা ইউআই থিম রয়েছে। সো সেটা আমরা এখানেও দেখতে পাচ্ছি যে তাদের নিজের মতো করে কাস্টমাইজ একটা থিম ইউজ করা হয়েছে। আপনার চাইলে নর্মাল থিমও ইউজ করতে পারবেন, বা তাদের এই থিমটা খুবই ইন্টারেস্টিং। আপনাদের অনেকের কাছে ভালো লাগবে, আমার কাছেও পার্সোনালি অনেক ভালো লেগেছে। তবে একটু স্লো নর্মাল থিমের থেকে। আর যে কোনো মোবাইলে যদি আপনি কাস্টমাইজ থিম ইউজ করেন, একটু স্লো কাজ করবে। সো এটা তার ব্যতিক্রম নয়। বাট আগের পোভা সিরিজের থেকে এই পোভার এই কাস্টমাইজ থিমওয়ালা ইউআইটা স্পিড বেড়েছে। আর যদি আননেসেসারি অ্যাপসের কথা বলি, খুব একটা অ্যাপস নাই, টুকটাক কিছু গেমস অ্যাপস রয়েছে, চাইলে এগুলো আপনারা ধরে ধরে ডিলিট করে দিতে পারবেন। তার পাশাপাশি অ্যাপ ওপেনিং, অ্যাপ ক্লোজিং এর কিছুটা ডিলে দেখা পেয়েছি, বিকজ এটা কাস্টমাইজ থিম বলে। বাট নর্মাল থিম ইউজ করলে সেই রকম খুব একটা ডিলে আমরা দেখা পাইনি। সে সাথে এই মোবাইলটি আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 16 অপারেটিং সিস্টেম দিয়ে এসেছে, এবং এই মোবাইলটাতে 2 বছরের অ্যান্ড্রয়েড ওএস ভার্সনের আপডেটের পাশাপাশি 3 বছরের সিকিউরিটি প্যাচের আপডেটও আসবে। সে সাথে মোবাইলটার যদি আমি ব্যাটারির কথা বলতে চাই, এটাতে বিশাল 8000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি রয়েছে। মাত্র 7.42 মিলিমিটার থিকনেস ওয়ালা ফোনে এত বড় ব্যাটারি, এটা আসলে ভাবাটাই মানে বেশ অস্বাভাবিক একটা বিষয়। বাট স্টিল টেকনো এটার মধ্যে দিয়ে দিয়েছে, এবং ফোনটার সাথে 45 ওয়াটের চার্জার রয়েছে, এবং ফোনটা একবার চার্জ করার পর আমরা অল ইন অ্যারাউন্ড প্রায় 3.5 দিনের কাছাকাছি চার্জ ব্যাকআপ পেয়েছি, যেটা খুবই ইমপ্রেসিভ। বেসিক ইউজ করে এই ধরনের চার্জ ব্যাকআপ পাওয়াটা অনেকই ভালো আমি মনে করি। তার পাশাপাশি যখন আমরা টানা মুভি দেখেছি, গেমিং করেছি, তখন এই ফোনটার স্ক্রিন অন টাইম অর্থাৎ চার্জ ব্যাকআপ পেয়েছি অ্যারাউন্ড 10 ঘন্টা থেকে 11 ঘন্টার মতো। সেই সাথে এই মোবাইলটা যদি আমি বাটন এবং পোর্টসের কথা বলতে চাই, রাইট সাইডে রয়েছিল ভলিউম রক এবং পাওয়ার বাটন, লেফট সাইডে কিছু নেই। মোবাইলটার উপর অংশে রয়েছিল নয়েজ ক্যান্সেলেশন মাইক, মোবাইলটার নিচের অংশে রয়েছিল মেইন স্পিকার, প্রাইমারি মাইক, ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট এবং সিম ট্রে। তাই এই মোবাইলটার নেটওয়ার্ক কোয়ালিটির কথা যদি বলতে চাই, ভিডিও শুরুতে আমরা বলেছিলাম যে এই ফোনটাতে কিন্তু ইনফ্রারেড সেন্সর রয়েছে, এবং তার পাশাপাশি এই ফোনটা তো 5G ফোন, এবং এটাতে কিন্তু টোটাল 20টা 5G ব্যান্ডেড সাপোর্ট রয়েছে। সো মোটামুটি বাংলাদেশের সব অপারেটরে 5G সিম এটাতে আপনারা ইউজ করতে পারবেন। সেই সাথে এই মোবাইলটাতে যে ওয়াইফাই টেকনোলজি বা সিস্টেমটা ইউজ করেছে সেটা যথেষ্ট আধুনিক। এটাতে ডুয়েল এনহ্যান্সড সিগন্যাল চিপসেট G1টা ইউজ করেছে। ফর দ্যাট রিজন দেখা গেল যে আমরা 2.4 গিগাহার্টজ প্লাস 5 গিগাহার্টজ দুটো থাকলে যেমন পারফরমেন্স পাওয়া যায়, ঠিক তেমনি পারফরমেন্স পেয়েছি, বা তার থেকে একটু বেশি ভালো পারফরমেন্স পেয়েছি এই ফোনটাতে। তার মোবাইলের ডিসপ্লেটা হলো 6.78 ইঞ্চি সাইজের অ্যামোলেড ডিসপ্লে, সাথে 144 হার্জ রিফ্রেশ রেটও রয়েছে। আউটডোর ইউজ করতে যাও কোনো ধরনের কোনো লো ব্রাইটনেস জনিত প্রবলেম পাইনি। তার পাশাপাশি ডিসপ্লের রেজুলেশন হলো 2644x1208 পিক্সেল, এবং পিক্সেল ডেন্সিটি হলো 429 ppi। দেন ডিসপ্লে চিন এবং ভেজেল এরিয়ার কথা বলতে গেলে সম্পূর্ণ সিমেট্রিক্যাল টাইপ, অর্থাৎ চারদিক থেকে চিন এবং ভেজেল গুলো সমান এবং অনেকই চিকন। ফর দ্যাট রিজন যখন আপনি মিডিয়া কনজিউম করবেন তখন বেশ প্রিমিয়াম একটা ফিল পাবেন। এবং ট্রাস্ট মি, আমরা যখন মুভি টুভি দেখেছি, সায়েন্স ফিকশন টাইপ মুভিগুলো দেখেছি, তখনও বেশ ভালো ডিটেলস প্রোভাইড করতেছিল এই ফোনটার ডিসপ্লে থেকে। এছাড়াও ডিসপ্লে ঠিক উপরে সেন্টারে রয়েছিল পাঞ্চল সেলফি ক্যামেরা। এই মোবাইলটার ক্যামেরার কথা বলতে গেলে, মোবাইলটার ব্যাক প্যানেল হয়েছিল 50 মেগাপিক্সেলের ক্যামেরা, এবং ফ্রন্ট প্যানেল হয়েছিল 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এবং এই ক্যামেরা দুটো দিয়ে তোলা ছবির পারফরমেন্সের কথা বলতে গেলে, ব্যাক প্যানেলের মেইন ক্যামেরা দিয়ে আমরা বেশ ভালো ছবি তুলেছি। সত্যি কথা বলতে গেলে প্রপার লাইট কন্ডিশন অনেক ভালো ছবি উঠে, তবে ছবির কালার ডিটেলসে আমরা টুকটাক ঘাটতির দেখা পেয়েছি। তার পাশাপাশি যখন আমরা পোর্ট্রেট মোডে ছবি তুলেছি, তখন কিছুটা এজ ডিটেকশনেরও ঘাটতি ছিল, তবে ডাইনামিক রেঞ্জটা আবার বেশ ভালোভাবেই কভার করতে পারছিল। সেই সাথে মোবাইলটাতে হাইয়েস্ট 2K 30 FPS এ ভিডিও শুট করা যায়। অ্যাটলিস্ট 4K তে ভিডিও শুট করার অপশন থাকা উচিত ছিল, যেই বাজেটে ফোনটা এসেছে সেই হিসেবে যদি
যদি আমি চিন্তা করি, আর ভিডিও ক্যামেরা পারফরমেন্স আমাদের কাছে ওভারঅল মোটামুটি লেগেছে। এবং মোবাইলটা ফ্রন্ট প্যানেলে থাকা ক্যামেরার এক্সপেরিয়েন্স বা পারফরমেন্সের কথা যদি বলতে চাই, মেইন ক্যামেরা থেকে ফ্রন্ট ক্যামেরাটা আমার কাছে বেশি ভালো লেগেছে। ডিটেলস অনেক ভালো ধরে রাখতে পারছিল। ইনফ্যাক্ট কিছু কিছু সময় একটু কালার বুস্টিংও দেখা পেয়েছি, তবে আবার ওভারঅল যদি আমি বলি কালার ডিটেলসের অনেক ঘাটতি ছিল। একটু কোয়ালিটিফুল ক্যামেরা হলে হয়তো একটু বেশি ভালো লাগতো। তবে পোর্ট্রেট মোডে ডাইনামিক রেঞ্জ, এজ ডিটেকশন ঠিকঠাকই আছে এই ফোনটার মেইন ক্যামেরা থেকে। সেই সাথে মোবাইলটাতে রয়েছিল ক্যামেরা টু এপিএস সাপোর্ট। আপনি চাইলে ইন ফিউচারে মোবাইলটাতে ম্যানুয়াল ক্যামেরা অর্থাৎ জিক্যাম ইউজ করতে পারবেন। এই মোবাইলটাতে প্রসেসর হিসেবে রয়েছিল মিডিয়াটেকের ডাইমেনসিটি 7100 5G প্রসেসর, এবং এই প্রসেসরের ট্রানজিস্টর সাইজ হলো 6 ন্যানোমিটার, এবং জিপি হিসেবে রয়েছিল মালি G610। এই মোবাইলটার আন্তর্জাতিক স্কোর আমরা যেটা পেয়েছি সেটা স্ক্রিনে শেয়ার করে দিয়েছি, এবং তার পাশাপাশি মোবাইলটার বেঞ্চমার্ক স্কোর টেস্ট রেজাল্টটা আমরা স্ক্রিনে শেয়ার করে দিয়েছি। দেন এই মোবাইলটার গেমিং এক্সপিরিয়েন্সের কথা বলতে গেলে, ফোনটাতে আমরা পাবজি গেমসটা প্লে করেছি, লং টাইম গেম প্লে করেছি, তখন গেমিং এক্সপিরিয়েন্সও যথেষ্ট ভালো ছিল। অনেক বেশি আমরা কনসিস্টেন্টলি এফপিএস ড্রপ করতে দেখি নাই, তবে এনিমি যখন কাছাকাছি আসতেছিল তখন এফপিএস ড্রপ করতেছিল, এটা খুবই স্বাভাবিক। বাট ওভারঅল গেমিং এক্সপিরিয়েন্স খুবই ভালো। যারা মোটামুটি ডেইলি 2-3 ঘন্টা গেম প্লে করেন পাবজি টাইপ গেমস, তাদের কাছে ভালো লাগবে এই ফোনে খেলে। কল অফ ডিউটি গেমসটা আমরা এই ফোনে রান করেছিলাম, সেখানে কল অফ ডিউটির ফুল গ্রাফিক্স সেটিকে আমরা খেলতে পেরেছি। গেমিং এক্সপিরিয়েন্সও যথেষ্ট ভালো ছিল, হ্যাপটিক ফিডব্যাকটাও নাইস ছিল। সো ওভারঅল কল অফ ডিউটি গেমসটা খেলে আমাদের ভালো লেগেছে। তার পাশাপাশি কালার ডিটেলস চেক করার জন্য আমরা অ্যাশওয়ার গেমসটা খেলে থাকি, সেটার গেমিং এক্সপিরিয়েন্সও দুর্দান্ত লেভেলে লেগেছে, বিকজ এই ফোনটার টাচ সেন্সিটিভিটি অনেক ভালো। আই মিন ফর দ্যাট রিজন দেখা গেল যে আমরা যখন গেম প্লে করেছি, টাচ করে গেম প্লে করতে যেমন ভালো লেগেছে, তার পাশাপাশি হ্যাপটিক ফিডব্যাকটা ভালো পাওয়ার কারণে ওভারঅল একটা প্রিমিয়াম ফিল পেয়েছি এই ফোনটা দিয়ে অ্যাশওয়ার গেমসটা খেলার সময়। দেন এই মোবাইলটার প্রাইসের কথা বলতে গেলে, বাংলাদেশ মার্কেটে এই ফোনটা 8GB RAM 256GB স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, যেটার প্রাইস হলো 36,999 টাকা, অর্থাৎ 1 টাকা কম 37,000 টাকা। এবার শুনে আমরা জেনে নিই এই মোবাইলটা ইউজ করতে যেয়ে কোন বিষয়গুলো আমাদের কাছে ভালো লেগেছে এবং কোন বিষয়গুলো আমাদের কাছে ওইভাবে খুব একটা ভালো লাগেনি। যদি আমি ল্যাকিংস এর কথা বলতে চাই, এই ফোনটা নাম্বার 1 ল্যাকিংস যেটা আমার কাছে মনে হয়েছে, যেটা হলো এই ফোনটার ইউআইটা খুবই সুন্দর, কাস্টমাইজ থিম থাকাতে খুবই ভালো লেগেছে। বাট এই থিমটা থাকার কারণে ইউআইটা আমার কাছে একটু স্লো মনে হয়েছে। তার পাশাপাশি এই ফোনের ক্যামেরা এক্সপিরিয়েন্সটা আমরা আরো অনেক ভালো আশা করেছিলাম, অথবা যদি প্রাইসটা একটু কম হতো তাহলে ভালো হতো। বাট আমি যদি আবার অন্য সাইড থেকে চিন্তা করি, এই ফোনটা কিন্তু 5G ভেরিয়েন্টের ফোন, প্রাইস হিসাবে নট ব্যাড, প্রসেসরটাও যথেষ্ট ভালো, গেমিং যারা করে তাদের কাছে ভালো লাগবে। ক্যামেরা এক্সপিরিয়েন্স যদি আমি ভিডিও পারফরমেন্সের কথা বাদ দিই, তাহলে ওভারঅল যথেষ্ট ভালো, তবে আরেকটু ভালো ক্যামেরা পারফরমেন্স বা একটা আল্ট্রা ওয়াইড ক্যামেরা থাকলে আরো বেশি ভালো লাগতো। তার পাশাপাশি এই ফোনটার সব থেকে বড় স্ট্রং পয়েন্ট হলো এটা 8000 মিলিঅ্যাম্পিয়ারের বিশাল ব্যাটারি ওয়ালা ফোন, সো লং টাইম একটা ভালো চার্জ ব্যাকআপ পাওয়া যায়। 45 ওয়াটের চার্জার হচ্ছে, চার্জারটা একটু বেশি ওয়াটের হলে একটু ভালো লাগতো, বাট স্টিল ইটস ওকে, যেহেতু লং টাইম চার্জ ব্যাকআপ পাচ্ছি দ্যাটস ওয়াই আমি খুবই হ্যাপি। সেই সাথে এটা ডিসপ্লেটা আমার কাছে অনেক ভালো লেগেছে, কার্ভড অ্যামোলেড প্যানেল ডিসপ্লে এবং টাচ সেন্সিটিভিটি অনেক হাই। সো ওভারঅল এই বিষয়গুলো আবার বেশ ভালো লেগেছে। তার পাশাপাশি আমরা অ্যান্ড্রয়েডের আপডেট সহ সিকিউরিটি প্যাচের আপডেটও পাচ্ছি নেক্সট 2-3 ইয়ার্স, সো এটা থামস আপই দিব আমি টেকনোকে। সো ওভারঅল আমি যে বিষয়টা বলতে চাচ্ছি, যাদের বাজেট অফিসিয়ালি 35-36 বা 37,000 টাকার মতো অফিসিয়ালি কোনো একটা ফোন নিতে যাচ্ছেন, তারা চাইলে টেকনো পোভা কার্ভ 2 5G এই ফোনটা নিলেও নিতে পারে। সেই তাহলে আমাদের আজকের ভিডিও কেমন লাগবে আপনাদের কাছে এই ফোনটা, সেটা কিন্তু অবশ্যই ভিডিও নিচে কমেন্টস করে জানাবেন। ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।